আজকে যেটা হচ্ছে মানে আমাদের পুরো একটা রিটার্নের মানে কমপ্লিট একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে সবার যেরকম প্রবলেম ফেস করছে বা প্রশ্ন থাকে সবগুলো উত্তর ইনশাআল্লাহ আজকে এই ক্লাসে দেওয়া হবে। মানে আমাকে পার্সোনালি অনেকে মানে মেসেজ দিছে যে এই ধরনের সমস্যা। তো আমি বললাম আজকে ক্লাসটা করার পর যদি যত প্রশ্ন থাকে ইনশাআল্লাহ রিটার্ন নিয়ে তখন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে হচ্ছে আমরা আজকে যেটা সব ধরনের হেড নিয়ে কথা বলবো, মানে যেহেতু একটা কমপ্লিট রিটার্নের ক্লাস। তো আমরা শুরুতে দেখা যায় সব ধরনের মোটামুটি আমাকে উপর লেভেলের যত হেড গুলো আছে সবগুলোই আমরা সিলেক্ট করছি। তারপরেও আমরা এখানে পার্টনার, তারপর হচ্ছে মেম্বার, তারপর হচ্ছে আর্ন আউটসাইড বাংলাদেশ, ইনকাম, মাইনর চাইল্ড, ভলান্টারি, মানে সব ধরনের হেডকে আমরা সিলেকশন করলাম। করে এবার সামনে গিয়ে দেখি আমরা স্টেপ বাই স্টেপ কি হয়। তো প্রথম হচ্ছে আমরা এখানে এডিশন ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে যে আমাদের এখানে সিলেকশন যে কোনো একটা করতে হবে। বর্তমানে যেহেতু আমরা এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন করলাম, তো এখানে যে আরো নিচে কয়েকটা অপশন আছে এগুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, তাই আমরা নেই নাই। তো এখানে আইটি 10B আমরা বললাম যে হ্যাঁ আইটি 10B-টা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু হচ্ছে আমরা পুরো জিনিসটাই দেখাবো। তো আমরা এখানে ক্লিক করলে প্রথম হচ্ছে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তো স্যালারি থেকে দুই ধরনেরই হয়, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার। তো আমরা যদি এখানে সিলেকশন করি, সিলেকশনে বেশ কয়েকটা অপশন আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের যারা আছে তাদের দুইটা ক্যাটাগরি, আই প্লাস 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 অথবা স্যালারি নেয়, অথবা আইবাস প্লাস প্লাস থেকে স্যালারি নেয় না। তো এখানে প্রাইভেট এমপ্লয়ি আছে সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। স্যালারি যদি কোনো কারণে সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট হয়, এটা আমাদের সিলেকশন করতে হবে। তো আমরা যদি এখানে একটা আই পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস দিয়ে যদি পেমেন্ট করি, তো দেখা যায় এখানে হচ্ছে আমাদের একটা অফিসের নাম দিতে হচ্ছে, নেম অফ দ্য অফিস। তো আমাদের ডেজিগনেশন আমরা ধরলাম, এখানে আমরা যদি জাস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট টিচারে দিলাম, যেহেতু একটা মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন দেখাইলাম। তো এখানে যদি আমরা যে কোনো একটা বেসিক স্যালারি দেই, দিয়ে যেহেতু আমরা আজকে সবগুলো হেডিং নিয়ে যাব, তাহলে এখানে আমরা হাউস রেন্ট হিসেবে আমরা দিলাম 3 লাখ টাকা। তারপর মেডিকেল দিলাম 50,000 টাকা। বাংলা নিউ ইয়ারে আমরা দিলাম 3,000 টাকা। ফেস্টিভ্যাল বোনাসে দিলাম 50,000 টাকায় দিলাম। আরো অনেক ধরনের হেড আছে আমরা যদি এখানে সিলেকশন করি, কারণ সরকারি চাকরিজীবীদের অনেকগুলো হেডে ইনকাম হয়। তো সেই হিসাবে দেখা যায় আমরা এখানে যদি একটা একটা করে দেখি, বকেয়া যদি কোনো স্যালারি থাকে, যেমন এরিয়ার পে, অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ একজন প্রশ্ন করছিল যে অনেকদিন ধরে হচ্ছে মামলা চলার কারণে সে স্যালারি পায় নাই বা পেন্ডিং হয়ে গেছে। তো পরবর্তীতে মামলাতে জয়লাভ করার পর মানে সে সব ধরনের স্যালারি একসাথে পেয়েছে। তো সেই হিসাবে এই স্যালারিটাকে ধরা হয় হচ্ছে বকেয়া স্যালারি, যার উপর আগে ট্যাক্স দেয় নাই। তার মানে এখন হচ্ছে এটা এরিয়ার হিসাবে এড করতে পারবে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের অ্যালাউন্স আছে। আমরা যদি মানে যারা যে চাকরি করে, স্পেশালি যখন সরকারি চাকরিজীবীদের আমরা কোনো গ্রেড দেখি, তো গ্রেড দেখার সময় ওখানে হচ্ছে ডিটেলস থাকে কে কোন ভাতা পায়। যেমন ডিফেন্স সার্ভিস অ্যালাউন্স, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, যারা ডিফেন্স আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে এডুকেশনাল অ্যালাউন্স আছে, ফ্লাইং, ফরেন অ্যালাউন্স, মানে অসংখ্য। আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যেটা দরকার এটাকে হচ্ছে সিলেকশন করা। যদি আমরা কোনটা স্পেসিফিক না পাই, তাহলে আমরা এখন হচ্ছে অ্যাড করে নিতে পারবো। তো আমরা যদি চাই এখানে অ্যাড এমপ্লয়ি, যদি আমরা আরো একটা এমপ্লয়ি অ্যাড করতে চাই, কারণ কারো তো চাই চাকরি এক কোম্পানিতে 5 মাস, আরেক কোম্পানিতে 7 মাস, এরকম ইস্যু থাকে। তো সেই হিসাবে দেখা যায় এখানে হচ্ছে তারা আদার্স মানে আরো একটা এমপ্লয়ি মানে অ্যাড করতে পারবে। যদি এখানে অ্যাড করি, আমাদের এরকম আছে যে সিলেকশন করতে হবে। তা আমরা যদি এখানে প্রাইভেট এমপ্লয়ি করি, তো সেই হিসাবে আমরা এখানে নাম দিতে হবে, রেজিস্ট্রেশন, স্যালারি। মোটামুটি এই পার্টটা হচ্ছে অনেক বেশি সহজ, তাই এটা নিয়ে আমরা হচ্ছে তেমন কথা বলবো না। এখন হচ্ছে আমরা সামনে যাই যে কি অন্যান্য হেডের ইনকাম নেই। তো আমাদের ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে আমাদের দেখা যায় হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, মানে সঞ্চয়পত্র থেকে যদি ইন্টারেস্ট পাই, অথবা এখানে কিন্তু আরেকটা কথা বলছে যে আদার দেন পেনশনার্স।
যারা পেনশন পায় তাদের না, অন্যান্য সঞ্চয়পত্র। তারপর হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, এটা হচ্ছে পেনশনার। তার মানে হচ্ছে যারা পেনশন পায় এদের একটা ক্যাটাগরি, আর যারা পেনশন ছাড়া, যেমন আমরা যদি কোন সঞ্চয়পত্র করি তখন হচ্ছে আমাদের চুজ করতে হবে অপশন এ। তারপর হচ্ছে খেলা এখন হচ্ছে আমরা যদি এখানে সিলেকশন করি, দেখুন যদি আমরা এটা সিলেকশন করলাম, এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসতেছে। প্লিজ আচ্ছা, মিউট। কোনো দরকার থাকলে বলতে পারো। আপনারা মিউট করে নাকি শেষ করি তারপর প্রশ্ন পালাতে যাব, অথবা পড়ানোর সময় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। আপনারা যদি কোনো সঞ্চয়পত্র স্টেটমেন্ট দেখেন অথবা সঞ্চয়পত্র করার সময় যে ডকুমেন্টটা থাকে, ওখানে কিন্তু একটা সঞ্চয়পত্রের নাম্বার থাকে। তারপরে হচ্ছে কখন ইস্যু করছে এটা থাকে, তার ভ্যালুটা কত থাকে, গ্রোস ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট আসে সেটা থাকে, টিডিএস এর পরিমাণটা এখানে দিতে হয়। তারপর যদি আমরা এখানে পেনশনের সঞ্চয়পত্র দেখি, সেম ধরনের একই একই ধরনের হেডিং। তারপর আমরা ইন্টারেস্ট মানে ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের প্রথমে হচ্ছে ব্যাংক সিলেকশন করতে হবে, কোন ব্যাংক থেকে আমরা ইন্টারেস্টটা পেয়েছি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে ডিপিএস থেকে পাইছি, কারণ আমরা জানি ডিপিএস থেকে আবার এটাতে আবার ইনভেস্টমেন্ট রিবেট আছে। তো তারপর হচ্ছে আমাদের সিলেকশন করার পর এফডিআর অথবা টার্ম ডিপোজিট অথবা সেভিং অথবা এসএনডি এবং আদার্স বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাকাউন্ট থাকে। স্পেশালি হচ্ছে ডিপিএস অথবা এফডিআর অথবা টার্ম ডিপোজিট থেকে ইন্টারেস্টটা বেশি হয়। তারপর হচ্ছে আমাদের এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর গ্রস, এখানে কিন্তু বলছে গ্রস ইন্টারেস্ট অথবা প্রফিট। টিডিএস বাদ দেওয়ার পর না, টিডিএস যোগ করার পর যত টাকা আসতেছে এটাই হচ্ছে গ্রস ইন্টারেস্ট। তারপর হচ্ছে রিলেটেড ফিস অথবা চার্জ, এখানে অনেকে বলে থাকে কি কি চার্জ দিতে পারবো। আমরা যদি ব্যাংকে কোনো চার্জ কাটে, স্পেশালি হচ্ছে সার্ভিস চার্জ অথবা আদার্স যে অ্যানুয়াল চার্জ, এগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে টিডিএস ইয়ার ইয়ার এন্ড ব্যালেন্স, মানে বছর শেষে এই অ্যাকাউন্টটাতে ব্যালেন্স কত আছে। যেমন একটা এফডিআর একটা ক্লোজিং ব্যালেন্স থাকবে অথবা যে কোনো একটা থাকবে, এই অ্যামাউন্ট হচ্ছে এখানে দিতে হবে। তারপর যদি আমরা দুই এক আর দেখি ট্রেজারি বিল বন্ড অথবা গভর্নমেন্ট সিকিউরিটি, এটা তো দেখা যায় আমাদের কোন ব্যাংকে আছে সেটা সিলেকশন করতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, গ্রস ইন্টারেস্ট, মানে এগুলো হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে একদম রিলেটেড। তো এখানে ডিভিডেন্টের ক্ষেত্রে যে ডিভিডেন্ট আসে, বর্তমানে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে ইস্যুটা ফেস করতে হবে ডিভিডেন্ট নিয়ে। কারণ আগে যখন ম্যানুয়াল হচ্ছে ডিভিডেন্টটা ছিল তখন হচ্ছে যে কাজটা হইতো যে এত টাকা ডিভিডেন্ট কাটছে, আমরা ম্যানুয়ালি এত টাকা টিডিএস অ্যাড করে দিতাম, এতটা ঝামেলা হইতো না। কিন্তু এখন যেহেতু হচ্ছে ডিভিডেন্ট যদি আমরা দেই পরবর্তীতে হচ্ছে অ্যাটাচমেন্ট করতে হবে, মানে চালানের তথ্য দিতে হবে এই টিডিএসটা নেওয়ার জন্য। তার মানে হচ্ছে এখন সবচেয়ে বেশি সচেতনতা বেড়ে যাচ্ছে যে চালান করার জন্য। তো তারপর যদি আমরা এখানে ধরলাম একটা এবিসি একটা কোম্পানি নিলাম, গ্রস ডিভিডেন্ড দিলাম 1 লাখ টাকা ডিভিডেন্ড পাইছে। রিলেটেড এক্সপেন্স মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিছু এক্সপেন্স যদি আমরা দিতে চাই, যেমন ধরলাম 5,000 টাকা এক্সপেন্স হয়েছে, তো এখানে ব্যক্তিগত 1 লাখ টাকার জন্য ডিভিডেন্ড চলে আসতেছে হচ্ছে মানে 10% ট্যাক্সে, সেটা 10,000 টাকা টিডিএস চলে আসতেছে। এই হেডিং এ আমরা একটা রাখলাম। তো এখানে যদি আমরা ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অর ফিনান্সিয়াল অ্যাসেট সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, মানে আমাদের যেটা হেডিং দরকার যখন আমরা হচ্ছে এটা এখানে চুজ করব, আর খেয়াল রাখতে হবে এখানে সবগুলা হেডে হচ্ছে টিডিএস এর ব্যাপার আছে, এবং এই টিডিএসটা হচ্ছে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তারাই কিন্তু ক্রেডিট করার সময় এটা ইন্টারেস্টটা কেটে রাখে। তো আমরা সামনে প্রসিড হই। প্রসিড হওয়ার পর দেখলাম এখন হচ্ছে আমাদের র্যান্ট সিলেকশন করলাম। রেন্ট হচ্ছে দুই ধরনের অ্যাসেট আমরা ভাড়া দিতে পারি, একটা হচ্ছে হাউস প্রপার্টি আর একটা হচ্ছে আদার প্রপার্টি। তো হাউস প্রপার্টি তো আমরা সবাই জানি, আদার্স প্রপার্টি যদি কোনো একটা আমার একটা জমি আছে রাস্তার সাথে, সেটা আমি ভরাট করছি, ভরাট করে দেখা যায় আমি পার্সোনালি এরকমও দেখছি যে উঁচু জমি করছে, সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের ট্রাক মানে 10 ঘন্টা বা 15 ঘন্টা রাখে, যেটাকে পার্কিং হিসেবে ব্যবহার হয়। তো তখনও দেখা যায় এটা হচ্ছে হাউস প্রপার্টি ছাড়া আদার প্রপার্টি হিসাবে
কনসিডার হয়। যদি আমরা এখানে হাউস প্রপার্টি ধরি, তো আমাকে বলছে অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, এই অ্যাড্রেসটা একদম ডিটেলস দিতে হবে, দলিলে যেরকম থাকে অথবা খতিয়ানে যেরকম থাকে এরকম করে হচ্ছে ডিটেলস দিতে হবে। তারপর হচ্ছে এটা কত স্কোয়ার ফিট, এখানে এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ, মানে ব্যক্তির জন্য যদি ইউজ করা হয় তো আমরা ধরলাম এইটুকু পরিমাণ। তারপর হচ্ছে আমরা এখানে ভাড়া দিতে পারি দুই ধরনের ভাড়া, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে কমার্শিয়াল। তো আমরা যদি আজকে কমার্শিয়ালটা দেখি, যে আমরা ধরলাম যে কমার্শিয়াল 2500 স্কোয়ার ফিট ভাড়া দিচ্ছি, তো রেন্টাল পিরিয়ড আমরা এখানে ধরলাম যে এটা হচ্ছে 12 মাস। তারপর 12 মাস যদি হয়, তারপর হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল দিব না, যদি কমার্শিয়াল 12 মাস দিলাম, দেওয়ার পর দেখা যায় এনুয়াল রেন্ট আমরা পেলাম 8 লাখ টাকা। দেখা যায় ওই পাশে কিন্তু রিপেয়ারের যে মানে ডিডাকশনের যে পার্টটা আছে সেটা কিন্তু অটো ডিডাকশন হয়ে গেছে, রিপেয়ারিং কালেকশনেরটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এনুয়াল রেন্ট আমরা রিসিভ করছি ধরলাম সমানই, কারণ আমরা ইনিশিয়ালি কখনো মানে দুইটা জিনিস সমানই দিতে হবে, কারণ একটা কম দিয়ে যেহেতু আমরা ডিড ভ্যালুটা নিব, দলিলে কত টাকা আছে সেই অনুসারে হচ্ছে দিতে হচ্ছে। এনি চার্জ পেইড বাই টেনান্ট, ধরলাম যে যারা ভাড়াটিয়া তারা 10,000 টাকা আমাদের চার্জ দিছে। এনি আদার রিসিভ, আমরা এনি আদার রিসিভ হিসাবে 1.5 লাখ টাকা দেখাইলাম। লেস হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স, কারণ এখানে দেখেন ভ্যাকেন্সি অ্যালাউন্স আসতেছে না। যদি আমরা এখানে একটু কমায় দেখি, 11 মাস দেখি, তাও কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আসতেছে না, কারণ এটা একটু আর একটু জয়েন করবে। টোটাল র্যাঙ্ক কিন্তু এটাতে চলে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে পার্টটা যদি দেখি, গুরুত্বপূর্ণ যেটা সার্ভিস চার্জ পেইড বাই দ্য টেনান্ট, এটাকে আমি কি বললাম, আমি এটাকে ইউএস দেই যে দিলাম আর ইউ দা অনলি ওনার। এখানে যদি আমি বলি একজন মালিক, অথবা আমি যদি যেটা আমরা আগে দেখাছিলাম কমপ্লেক্স রিটার্নের মালিকানা একাধিক ছিল, তো এখানে দেখা যায় চলে আসতেছে নো দিলে আমাদের এরকম করে কত পার্সেন্ট, তখন পার্সেন্ট থাকতেছে। যদি আমরা বলি দুই ভাই থাকলে সেক্ষেত্রে আমরা ধরলাম 50% পাচ্ছে। এখানে আবার কি বলছে, নেম টিন এনআইডি অফ আদার ওনার, এখানে আদার যে ওনারটা মানে আরেকজন ব্যক্তি যে এখানে আছে 50%, তার কিন্তু নাম দিতে হবে, টিন নাম্বার দিতে হবে, এনআইডিও দিতে হবে। এর কারণ হচ্ছে তাকে কিন্তু যাতে ট্র্যাকিং এ রাখা যায়। তার মানে হচ্ছে আপনারা যখন 2/3 রিটার্ন করবেন তখন হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে দুইজনেরটা একজনের না করলেও তারপরও দেখা যায় হচ্ছে মানে ইয়া রাখতে হবে, মানে তার সাথে হচ্ছে আপনার ওই বিপরীত যে বাড়িটা আছে তার লয়ার অথবা রিটার্ন যেটা করে তথ্যগুলো নিতে হয়, যেহেতু বিল্ডিং এর ক্ষেত্রে অনেকগুলো আমরা কমপ্লেক্স রিটার্নে দেখাইছি। তো এখানে আরো কিছু রিডাকশন আছে। যদি আমরা ধরি যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেহেতু কমার্শিয়ালের ক্ষেত্রে প্রায়ই হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে ইন্টারেস্ট পেড অন লোন, মর্টগেজ বা ক্যাপিটাল চার্জ, এটা খেয়াল রাখতে হবে। আমরা যদি কোনো লোন নেই, লোনের স্পেসিফিক শুধু এটার জন্য মানে বিল্ডিং এর জন্য ব্যবহার করা হয়, তাহলে সেটা দেখা যায় আমরা ইনিশিয়ালি 3 বছরের মধ্যে লোনগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে পারি। তারপর যদি আমরা কোনো মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স বা রেভিনিউ দেই, ধরলাম এটা আমরা 10,000 টাকা দিলাম, এটা চলে আসতেছে। তো আনএডজাস্ট অ্যাডভান্স, যদি অ্যাডভান্স কোনো কিছু অ্যাডজাস্ট না থাকে, আমরা যদি শুরুতে কোনো অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাডজাস্ট নিয়ে থাকি, এখানে আনএডজাস্টেবল অ্যাডভান্স অথবা আরেকটা হচ্ছে অ্যাডজাস্টেবল অ্যাডভান্স, যেটাকে আমরা দেখা যায় এখানে কিন্তু একটা সুন্দর করে বলেছে, নট অ্যাডজাস্টেড উইথিন 5 ইয়ার্স নট থ্রো ব্যাংক আন্ডার সেকশন 39(3). তার মানে হচ্ছে অ্যাডজাস্টেবল হচ্ছে আমরা সাধারণত 5 বছরের মধ্যে এটাকে শেষ করে ফেলতে হয়। এখানে বলছে আনস্পেন্ট রিপেয়ার বা কালেকশন, এটা আমরা সাধারণত কেউই দেখাই না যে রিপেয়ারিং কালেকশনের আমরা সবাই পুরোটাই নেওয়ার চেষ্টা করি। আমরা কখনো বলি না যে আমাদের এত টাকা, যেটা আমরা এখানে রিপেয়ার নিয়েছিলাম 30%, এটা থেকে আমরা বলবো না যে কখনো যে আমরা এটার কোনোটা রয়ে গেছে। তো আমরা যখন সামনে যাব, এখানে দেখা যায় আমাদের এগ্রিকালচার ইনকাম থেকে আসতেছে। তো এগ্রিকালচার থেকে একটা আছে কাল্টিভেশন মানে চাষবাস থেকে, অথবা ইনকাম ফ্রম ফার্মিং থেকে হইতে পারে, রাবার প্রোডাকশন থেকে হইতে পারে,
আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম। তো আমরা যদি ফার্মিং এর ক্ষেত্রে চিন্তা করি, ফার্মিং এর ক্ষেত্রে অনেক ধরনের ফার্ম আছে। আমরা ধরলাম যেটা ফিশ ফার্মিং এতে যাই, এখানে গেলাম, আমাকে বলছে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্ট। আমরা বললাম না। যদি আমরা ইয়েস দেই তাহলে দেখা যায় এখানে হচ্ছে আমাদের মানে বিশেষ তথ্যগুলো দিতে হয়। যদি আমরা নো দেই তখন দেখা যায় আমাদের এরকম আসছে। তো আমরা ধরলাম সেলস প্রসিড 6 লাখ টাকা ধরলাম, কস্ট অফ প্রোডাকশন। তো এটা আমরা প্রোডাকশন ধরলাম 6 লাখের 3,60,000 ধরলাম। আদার অ্যালাউন্স, যদি আমাদের অন্য কোনো অ্যালাউন্স থাকে, এখানে কিন্তু কি বলছে, এক্সপেন্স আদার দেন কস্ট অফ প্রোডাকশন দ্যাট ইউ ইনকার এন্ড আর অ্যালাউয়েবল আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। যদি আদার্স থাকে, কারণ আমাদের যেহেতু আমরা এখানে নো সিলেকশন করছি, ইয়েস সিলেকশন করলে কিন্তু এই ঘরটা উন্মুক্ত থাকতো। তাহলে দেখা যায় আমাদের এখানে আবার তথ্যগুলো দিতে পারতাম যে কি রকম আর কি কি ধরনের খরচ আছে। তো এইটা যখন আমরা একটা অ্যাড করলাম, আমরা সাথে আরো একটা অ্যাড করি, তো সেখানে যদি আমরা দেখি আদার এগ্রিকালচার ইনকামে সেটা কি হইতে পারে। আমার বলছে টোটাল কাল্টিভেশন এরিয়া, যেখানে চাষবাস হয় এরকম জমি আমরা একটা ডেসিমল দিতে পারি অথবা একরও দিতে পারি। তো আমরা 30 একরের পার্টিকুলার প্রোডাক্ট আমরা ধরলাম ধান উৎপাদন করা হয়, এখানেও সেম আমাকে যেহেতু অ্যাকাউন্টস মেনটেন করবো না, তাহলে 60% এমনি অ্যালাউন্স পাবো। তো আমরা এখানে সিমিলার ওয়েতে ধরলাম 6 লাখ টাকা, তো এটা 3 লাখ টাকা ধরলাম। তো এখানে যেহেতু আমরা নো সিলেকশন করছি, তাই এখানে আমার আর কোনো অপশন দিচ্ছে না। তো আমরা যদি সামনে প্রসিড হই, ইনকাম ফ্রম বিজনেস। তো বিজনেসের ক্ষেত্রে এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। রেগুলার এন্ড প্রফেশনাল ইনকাম। রেগুলার এবং প্রফেশনাল ইনকাম মধ্যে যারা হচ্ছে বিজনেস ইনকাম থাকে এবং ডক্টর, এই ধরনের যাদের ব্যবসা আছে তারা কিন্তু এই অংশ দেখায়, অথবা টিচাররা যারা হচ্ছে নিয়মিত ব্যাচ পড়ায় তারাও কিন্তু এই অংশটা মানে প্রফেশনাল ইনকাম সোর্সে দেখাইতে পারে। তারপর হচ্ছে বিজনেস প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স। এটাকে মিনিমাম ট্যাক্স যে জায়গায় আছে এটা কিন্তু খেয়াল করেন, এখানে মোটামুটি কমপ্লেক্স। এখানে কিন্তু আমাকে বলছে মিনিমাম ট্যাক্সে যখন আমি এখানে আসলাম, অপশনগুলো দেখেন, কন্ট্রাক্ট অর সাপ্লাই অফ গুডস, টিডিএস আন্ডার 49। যদি কন্ট্রাক্ট থাকে, বিজনেস প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্সের আওতায় থাকে, কন্ট্রাক্ট বা সাপ্লাই অফ গুডস, তারপর হচ্ছে এখানে সেকশন কিন্তু উল্লেখ করে দিচ্ছে 89, তারপর হচ্ছে 90, প্রফেশন বা কনসালটেন্সি আদার সার্ভিস, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন ডিসকাউন্ট, ট্রাভেল এলায়েন্স, মানে যেগুলো হচ্ছে সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স বলা হচ্ছে, কারণ এইগুলোতে হচ্ছে টিডিএস কাটা হয়। যেমন এখানে একটা ইম্পোর্ট টিডিএস আন্ডার 120, তারপরে ম্যান পাওয়ার, এগুলো সব হচ্ছে টিডিএস এর মানে যেটাতে কম্পালসারি টিডিএস কাটতে হয়। ফরেন ইনকাম, এজেন্ট সার্ভিস, তারপর হচ্ছে আমরা যদি এখানে কোন সোর্সে, যেমন ইম্পোর্টের ক্ষেত্রে অথবা এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার অথবা এক্সপোর্ট, তো যেটা হয় আমাদের যদি এক্সপোর্টের বিজনেসটা থাকে তখন হচ্ছে এক্সপোর্ট টিডিএস আন্ডার সেকশন 123। একজন আসছে, তো রিকোয়েস্ট আসে না। ওকে, যেটা বলতেছিলাম, তো এখানে ট্রাভেল এজেন্ট, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কিছু হেডিং আছে যেমন কনভেনশন হল বা কনফারেন্স সেন্টার। এটাকে যদি আমরা একটা যেটা বেশিরভাগ এক্সপোর্টের ক্ষেত্রে দেখাই, এরকম চলে আসছে। ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট সিলেকশন করছি, এক্সপোর্ট সিলেকশন করতে চাইছিলাম। আচ্ছা, দৌড়ি আমরা এটাতে আবার নতুন করে এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার, এক্সপোর্টটা 123 সেকশনে গেলাম। তো এখানে হচ্ছে আমাদের বিজনেসের ধরন, যে আমরা একটা বিজনেস দিলাম, বিজনেসের একটা অ্যাড্রেস দিলাম, তারপর বিজনেসের অ্যাড্রেস কোথায়, এটা সেম অবস্থা, বিজনেস নেম দিলাম, বিজনেস টাইপ, মানে যাই আমরা দেই, এবিসিডি যাই দেই, মানে যেটা হচ্ছে নাম, তো সেটা আমরা একটা দিলাম একটা নাম, তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস কোথায় সেটা একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যেটা হচ্ছে আমাদের সেলস, সেলস বা টার্নওভার অথবা রিসিপ্ট, আমরা এখানে দিলাম 10 লাখ টাকা হচ্ছে আমরা টার্নওভার হিসেবে দেখাইলাম। তারপর হচ্ছে গ্রস প্রফিট, আমাদের 10 লাখ টাকার উপর যদি আমরা গ্রস প্রফিট যদি আমরা 80% খরচ হিসাবে দেখাই, তো 80% খরচ দেখালে তাহলে আমাদের গ্রস প্রফিট 2 লাখ টাকা দেখাইতে পারি। তো আমরা এখানে 2 লাখ টাকা দেখাইলাম।
তারপর হচ্ছে জেনারেল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, এটা আমরা ধরলাম মানে খরচ একটু কমই দেই, 1 লাখ টাকা ধরলাম। তো সেক্ষেত্রে এখানে দেখেন একটা জিনিস, আমাদের হচ্ছে ট্যাক্স এক্সেমটেড, আমার নেট যে প্রফিটটা আসছে 1 লাখ টাকা, যেহেতু হচ্ছে আপনারা খেয়াল করবেন কোনো ইন্ডিভিজুয়াল যদি মানে এক্সপোর্ট করে তাহলে দেখা যায় তার 50% হচ্ছে ট্যাক্স এক্সেমটেড ইনকাম হয়। এখন সে যেহেতু 1 লাখ টাকা ইনকাম করছে মানে নেট প্রফিট আসতেছে, তার 50% হচ্ছে ট্যাক্স এক্সেমটেড, তার মানে হচ্ছে তাকে দিতে হচ্ছে মানে 50%-এর উপর, যেমন 50,000 টাকার উপর ট্যাক্স দিতে হচ্ছে। এখন যেহেতু এখানে একটা মিনিমাম ট্যাক্স যেটুকু কাটে, ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড সোর্স যদি আমরা 1%ও ধরি, সেক্ষেত্রে ধরলাম 1 লাখ টাকা কাটছে। তো তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের বলছে মেইনটেন্স বুকস অফ অ্যাকাউন্ট, যদি মেইনটেইন করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ছোটখাটো ব্যালেন্স শিট আছে, যেমন ক্যাশ ইন হ্যান্ড আমরা দিলাম 15 লাখ, ইনভেন্টরির ক্ষেত্রে আমরা দিলাম 2 লাখ, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমরা দিলাম 5 লাখ, তারপর আদার্স এর 3 লাখ, কারণ এগুলো হচ্ছে সব অ্যাজাম্পশনের ডাটা। তার মানে আইটি 10B তে যখন আমরা যাব তখন হচ্ছে আমরা ম্যাচ করে নিতে হবে, কারণ আমাদের ডাটাগুলো হচ্ছে সবগুলো মানে এজিউম করা ডাটা, তার মানে শেষে গিয়ে আমাদের মিলাইতে কষ্ট হবে স্বাভাবিক। এখন ওপেনিং ব্যালেন্স আমরা যদি বলি ক্যাপিটাল 5 লাখ টাকা ছিল, এখন সেখানে প্রফিট চলে আসছে 1 লাখ, তাহলে আমরা এখানে ধরলাম যে 20,000 টাকা হচ্ছে উইথড্র করছে, ক্লোজিং ব্যালেন্স চলে আসতেছে। যেহেতু 6 লাখ টাকা হচ্ছে মানে ওপেনিং এর সাথে নেট প্রফিট, তারপর হচ্ছে উইথড্র বাদ দিলে 5,80,000 টাকা চলে যাচ্ছে। এখনো যদি আমরা এখানে বিল মানে কোনো কিছু আমাদের যদি লাইবিলিটিস থাকে, সেক্ষেত্রে যদি আমরা 20,000 টাকা লাইবিলিটিস সেটা আমরা দেখালাম, এটা আমার কি হলো লাইবিলিটিসটা আমাদের 2 লাখ টাকা লাইবিলিটিস, তাহলে আমাদের এটা লাইবিলিটিস প্লাস হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, এই দুইটা মিলে কিন্তু ক্যাপিটাল এন্ড লাইবিলিটিস মানে দুইটা এরকম করা হয়েছে। তো আমরা সামনে প্রসিড হই। ক্যাপিটাল গেইন কোন কোন জিনিস আছে, ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড অনলি, যদি জমি জমা ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে যদি লিখিত মূল্য অর্থাৎ যে যে জায়গা দিয়ে যত টাকা দিয়ে জমি কিনছে আর যত টাকা থেকে বিক্রি করছে, এই দুটোর পার্থক্য হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল গেইন হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি, এখানে হাউস বা অ্যাপার্টমেন্ট যদি আমরা ট্রান্সফার করি তাহলে হচ্ছে এটা আমাদের ক্যাপিটাল গেইন থাকলে এখানে আসবে। সাইনিং মানি ফ্রম দ্য ডেভেলপার থেকে যদি আমরা সাইনিং মানি নেই তাহলে প্রথমে এটা ক্যাপিটাল গেইন হিসেবে দেখাচ্ছে, পরবর্তীতে অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। তারপর হচ্ছে কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি অ্যাকুইজিশন, এটাও তো আমরা বুঝতে পারছি। ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড ইন্ডিভিজুয়াল মানে শেয়ার ট্রান্সফার, এটা কি আমরা আজকে চুজ করি কি দেখাই, আমাকে বলছে একটা বিও অ্যাকাউন্ট দিতে, আমি একটা বিও আইডি দিলাম, শেয়ার অফ দ্য লিস্টেড কোম্পানি, তারপর হচ্ছে ব্রোকার হাউসের নেম, এটা আমরা ধরলাম এবিসি একটা ব্রোকার হাউস, পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স নাম্বার একটা নাম্বার দিলাম, তারপর হচ্ছে রেফারেন্স ডেট হিসেবে আমরা যদি এখানে আসি যে আমরা 30শে জুন যাই, আমরা জাস্ট একটা দেওয়ার জন্য দেওয়া দিলাম। তারপর হচ্ছে গ্রস রিয়ালাইজ গেইন, আমরা যদি এখানে 60 লাখ টাকা দেই তাহলে কিন্তু আমাদের দেখা যায় রিলেটেড এক্সপেন্স আমরা দিলাম 10,000 টাকা, 10,000 টাকাই দেই। এখন দেখা যায় আমার যে পরিমাণ রিয়ালাইজ গেইন ছিল, তো রিয়ালাইজ গেইন মানে বিক্রি করে দিয়ে টাকা পাইছিলাম আমি 60 লাখ টাকা, এর থেকে আমার 10,000 টাকা খরচ আছে, তারপর হচ্ছে 59 লক্ষ, সরি 60 লক্ষ পেয়েছিলাম, 59,90,000 টাকা হচ্ছে আমার ইনকাম থাকতেছে। তো এখান থেকে দেখা যায় 50 লাখ টাকা বাদ গিয়ে বাকি টাকার উপর ট্যাক্সেবল হবে। এখন হচ্ছে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস, আমরা এখানে কিন্তু আছে যদি আমরা এখানে মিনিমাম যেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস যে সাবজেক্ট টু এটা রিডিউস ট্যাক্স যেটাতে থাকে আমরা দেখতে পাচ্ছি রয়্যালিটি, তারপর হচ্ছে পেমেন্ট ফ্রম মানে এটা ওয়েলফেয়ার মনে ফান্ড, তারপর হচ্ছে লাইসেন্স ফি, টেকনিক্যাল, ইনকাম ফ্রম ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ক্যাশ সাবসিডারি। তো ক্যাশ সাবসিডারি থেকে আমরা চুজ করতেছি, তো এখানে দেখা যায় পার্টিকুলার, তো পার্টিকুলার হিসেবে আমরা একটা দিলাম, তারপর হচ্ছে পেমেন্ট অথরিটি, যেহেতু এটা হচ্ছে গভর্নমেন্ট দিল আমরা জি দিয়ে বুঝালাম গভর্নমেন্ট, তারপর কখন আমরা পাইছি, তো আমরা যেহেতু হচ্ছে জুনেই ধরি যে 30শে বা 23শে জুন পাইছি,
তারপর গ্রস অ্যামাউন্ট দিলাম 3 লাখ টাকা পাইছে। রিলেটেড এক্সপেন্স আমাদের নাই। তো আমরা জানি যখন কোনো ক্যাশ সাবসিডিয়ারি দেয় তখন হচ্ছে 10% হচ্ছে টিডিএস কেটে রাখে। তাহলে এখানে 30,000 টাকা টিডিএস চলে আসতেছে। তো আমরা প্রসিড হই। এখন দেখা যায় আমাদের চলে আসছে হচ্ছে ফার্ম থেকে। এটা যদি আমরা নেট ইনকাম সরি এটা এখানে আমাদের অপশন চলে আসছে। আমরা প্রথমে হচ্ছে সিলেকশন করি হচ্ছে ফার্ম। তো ফার্মের একটা নেম দেই, আমরা দিলাম H2B কর্পোরেট। তারপর হচ্ছে ফার্মের 3 নাম্বার থাকতে হবে। তো আমরা জানি 3 নাম্বার একটা একটা করে সিলেকশন দিলাম। তারপর হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য ফার্মে ধরলাম আমাদের 15 লাখ টাকা ইনকাম করছে। ট্যাক্স পেইড অন দ্য টোটাল ইনকাম বাই দ্য ফার্ম, এটাকে অবশ্যই আমাদের ট্যাক্স পে করছে। আমরা ধরলাম ট্যাক্স পেইড করছে ফার্মে। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার শেয়ার, আমরা ধরলাম তার হচ্ছে 15% শেয়ার তার আছে। তারপর স্যালারি রিমিউনারেশন রিসিভ বাই দ্য ট্যাক্স পেয়ার যদি কোনো স্যালারি বা ফ্যাসিলিটি নেয় তাহলে কিন্তু এটাতে আমাদের কনসিডার ধরলাম সে 1 লাখ টাকা হচ্ছে এটা নিচে। স্যালারি রিমিউনারেশন রিসিভ বাই আদার পার্টনার ধরলাম ও 1 লাখ টাকা নিচ্ছে। তাহলে দেখা যায় পার্টনারশিপ থেকে যে আমাদের আয়টা হচ্ছে 15 লাখ টাকা, এটা হচ্ছে আমাদের শেয়ার অফ দা, মানে 15 লাখ টাকা থেকে যখন আমরা হাফ হয়ে যাচ্ছে তার ইনকাম 7.5 লাখ টাকা, এইটা হচ্ছে আমাদের শেয়ার অফ দা ফার্ম ইনকাম ট্যাক্সেস এই টাকাটা। তো আমরা পরবর্তী রিবেট নিতে পারবো। আমরা কন্টিনিউ হইলাম। আচ্ছা, এখানে আমাদের আরো আছে ফিল্ড 3 নাম্বার 12 ডিজিট দিতে হবে। আমরা কত 1 2 5। তারপর হচ্ছে এওপি একদম সিমিলার, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম কারণ একদম হচ্ছে পার্টনারশিপ ফার্মের মতোই। তারপর হচ্ছে আমরা ফার্ম যখন সিলেকশন করলাম, তারপর এখানে তো আমরা ফার্ম সিলেকশন করলাম। তারপর হচ্ছে ফরেন ইনকাম থেকে আমরা একটা জিনিস দেখি যে ফরেন ইনকামটা আমরা 5 লাখ টাকা সিলেকশন দিলাম। সোর্স অফ ইনকাম আমরা ধরলাম এমপ্লয়মেন্ট থেকে পাওয়া গেছে। কান্ট্রি অফ অরিজিন কোন দেশ থেকে আমরা নিলাম, এখান থেকে যদি আমরা একটা কান্ট্রি অফ অরিজিন সিলেক্ট করি, ধরলাম ইউএসএ। ইউএসএ আমাদের দেখাচ্ছে না, আমেরিকা দেখি। আচ্ছা, জাস্ট আমরা শুরু থেকে একটা আমেরিকান সামোরা, আচ্ছা অস্ট্রেলিয়া সিলেকশন করলাম। করার পর নেম অফ দ্য এমপ্লয়ারের নাম কি আমরা দিলাম H2B কর্পোরেট। অ্যামাউন্ট অফ ফরেন ট্যাক্স পেড, এটি খেয়াল করেন। আমরা শুধু জানি একচেটিয়া ভাবে হচ্ছে যখন রেমিটেন্সটা আসে 6 শিডিউল অনুসারে, ওখানে হচ্ছে যদি কেউ বাংলাদেশের কাছে অথবা নিজের কাছে রেমিটেন্সের ব্যাপার আসে তখন কিন্তু আমাদের ওইটা ট্যাক্স এক্সাম্পটেড থাকে, সেটাকে আমরা সোর্স অফ ফান্ড ক্রিয়েট করতে পারি। তো এখানে যেটা যে বিদেশে হচ্ছে সে জব করে যে বাংলাদেশের টাকাটা নিয়ে আসে, তার কিন্তু বিদেশের যে টাকাটা পায় ওইটার উপর কিন্তু সোর্স ট্যাক্স কাটে। তো সোর্স ট্যাক্স কেটে তাকে কিন্তু টাকাটা দেয়। তো আমরা এখানে ধরলাম সে এখানে আরো শূন্য একটা বাড়ায় দেই, 50 লাখ টাকা নিল। 50 লাখ টাকা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমরা 20 লাখ টাকা দিলাম। এখন 20 লাখ টাকা থেকে ধরলাম আমরা হচ্ছে 20 লাখ টাকা যদি আমরা 20 লাখ 20% যদি আমরা কাটি, তাহলে 4 লাখ টাকা। আমরা ধরলাম হচ্ছে সোর্স হচ্ছে তারা 4 লাখ টাকার ট্যাক্স কাটছে, কারণ এই ট্যাক্সটা হচ্ছে আমরা ফেরত নিতে পারবো, ক্রেডিট নিতে পারবো। দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইউ পেইড ইন ফরেন জুরিডিকশন এগেনস্ট ইউর ইনকাম ফ্রম দ্যাট জুরিডিকশন। তার মানে ফরেনে যেটা দিচ্ছেন এটা আমরা যেহেতু ডাবল ট্যাক্সেশন হবে না। তো তারপর হচ্ছে আমরা মাইনর হচ্ছে একটা কেস স্টাডি দিছিল মানে আমাদের প্রিয় একজন টিচার। তো সেক্ষেত্রে উনি দেখাইছে যে একজন হচ্ছে ওয়াইফের হচ্ছে একটা মানে একটা কেসটা এরকম ছিল, মানে লার্নিং আছে তাই আমি একটু শেয়ার করতেছি। মানে হচ্ছে হাজবেন্ড হচ্ছে চাকরি করে, হাজবেন্ডের উপর হচ্ছে ওয়াইফ ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু ওয়াইফ অথবা মানে বাচ্চা কাচ্চা যারা হচ্ছে বাবা অথবা মায়ের উপর নির্ভরশীল তাদের কথা বলছে। তো হাজবেন্ড ওয়াইফ হচ্ছে কিছু করে না, হাউস ওয়াইফ, তার মানে সে হচ্ছে তার হাজবেন্ডের উপর নির্ভরশীল। তো তারপর হচ্ছে তার ওয়াইফের যখন সিজার হয় সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি
আরো রিলেটেড অপারেশন করে 3.5 লাখ টাকা একটা বিল আসে। তো এই বিলটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, মানে ওদের গ্রুপ ইন্স্যুরেন্স করা ছিল, পুরো টাকাটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। তাহলে এখন কেসটা হচ্ছে লয়ারের সাথে যখন সে মানে এটা শেয়ার করলো, লয়ার বলতেছে 3.5 লাখ টাকা হচ্ছে তার ইনকাম হিসেবে দেখাইতে হবে। তো দেখা যায় মানে ট্যাক্স পেয়ারের এক্সপ্লেনেশন হচ্ছে যেহেতু এটা হচ্ছে মানে ট্র্যাকিং করাটা সহজ না, তো সেক্ষেত্রে হচ্ছে সে চাচ্ছে এটাকে হাইড করতে, কিন্তু আসলে সেটা তার কিন্তু ইনকাম হিসেবেই হচ্ছে, কারণ ফ্যাসিলিটিটা পাচ্ছে তার ডিপেন্ডেন্ট মানে তার ওয়াইফ পাচ্ছে, কিন্তু আসলে এটা একটা সার্ভিসের অতিরিক্ত হিসাবে, সেটা কিন্তু আদার সোর্স অফ ইনকাম বা ইনকাম হিসাবে দেখানো উচিত। তো এখানে দেখা যায় যদি আমরা বাচ্চা কাচ্চা টিউশন করায় ধরলাম 1 লাখ টাকা পাচ্ছে, বাচ্চার নাম যদি ধরলাম আমরা একটা নাম দিলাম সে কখন জন্মগ্রহণ করছে সেটাই কিন্তু মানে এখানে উল্লেখ করতে হচ্ছে। তো আমরা ধরলাম সে হচ্ছে 18 সালের এইটুকুতে আমরা 1 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর রিলেশনশিপ তাকে হচ্ছে ডটার, আমি ধরলাম এটা সান। সোর্স অফ ইনকাম সেটা বললাম আমরা এখানে যে সে টিউশন করে হচ্ছে 1 লাখ টাকা ইনকাম করছে। স্বাভাবিকভাবে আমরা কি করি, ইথিক্যালি চিন্তা করলে এটা দেখানো উচিত, কিন্তু আমরা অনেক সময় হচ্ছে যেহেতু এটা ট্রেসিং মানে ট্র্যাক করা কঠিন, তার মানে আমরা অনেকে হচ্ছে এটা দেখাই না যে বাদী হয়ে যাক, আমারটাই আমি দেখাই অন্যটা দেখা নাই, মানে এরকম একটা টেন্ডেন্সি সবার মধ্যে চলে আসে। তারপর হচ্ছে ভলেন্টিয়ার ডিসক্লোজার। জি বলেন। ভাইয়া, এর আগে যেটা আমরা দেখলাম স্পাউস মাইনর চিলড্রেন যেটা আছে ওইখানে যেই তথ্যটা আমরা দিলাম, এটা কি যিনি ইনকামটা করবেন ওনার তথ্য না? এটা চাইল্ড যেটা বললাম। হ্যাঁ একটু লাউডলি বলেন ভাই। আচ্ছা, বললাম আমরা স্পাউস মাইনর চিলড্রেন যেটা দেখলাম ইনকামটা এর আগেরটা, সেখানে চাইল্ড যিনি আছে মানে আমরা যেই বক্সটা ফিল আপ যে করলাম, এটা তো যিনি ইনকাম করবেন ওইটা ওনার ইনফরমেশন গুলো এখানে থাকবে। উনি তো হচ্ছে ট্যাক্স রিটার্ন দেয় না, মনে করেন আপনার 18 বছরের নিচে 12-13 বছরের একটা ছেলে মেয়ে আছে, তো সেই এখন দেখা যায় ইউটিউব থেকে আর্নিং করা সম্ভব। ছোট ছোট বাচ্চার টপ 10 চ্যানেলের মধ্যে বাচ্চাদের চ্যানেলও আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। তো দেখা যায় এখন ডাইভার্সিফাই ইনকাম করতে পারে, তোরা তো সেপারেট কোনো রিটার্ন দেয় না, এবং আপনার ওয়াইফে যদি সেপারেট কোনো রিটার্ন না দেয়, ওনার যদি কোনো ইনকাম থাকে সেটা আপনার সাথে অ্যাড করতে পারবেন। জি ভাই, বুঝছেন ব্যাপারটা? জি ভাই। এই এখন রিলেটেড আমার একটা ইয়া ছিল, আমি বলবো কি? হ্যাঁ বলেন। সেম রিলেটেড আমার একজন কলিগ, সে মারা গেছে। হ্যাঁ, তার ওয়াইফ আছে এবং তার ছেলে আছে। তার ওয়াইফও একজন প্রাইমারি স্কুলের টিচার, সে 3 নাম্বার থাকে। সেই ক্ষেত্রে তার চাকরি ক্ষেত্র থেকে সে 1,10,00,000 টাকার মতো তার ছেলে এবং তার ওয়াইফ দুইজনে 50-50 পেয়েছে। সেই ক্ষেত্রে ওয়াইফ তো তার পাটটা মনে করেন 55.5 লাখ বা 55 লক্ষ টাকা দেখেন। তার ছেলের অ্যাকাউন্টের যে টাকাটা ছিল ওটা তার ছেলের অ্যাকাউন্টে মা অভিভাবক সে যে অ্যাকাউন্ট করে ওখানে ট্রান্সফার করা হয়েছে। পরবর্তীতে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে মা নিয়ে আবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে। এই ক্ষেত্রে মা তার ওই ছেলের টাকাটা কিভাবে দেখাবে? ছেলের টাকাটা কি সে বিনিয়োগ করতে পারবে? এর আগে হচ্ছে হ্যাঁ এক কথা হচ্ছে বিনিয়োগ করতে পারবে, মানে সেই টাকাটা কি তার হাজবেন্ড থেকে নিচ্ছে? হাজবেন্ড থেকে না, হচ্ছে তার হাজবেন্ড মারা গেছে। তার হ্যাঁ হাজবেন্ড মারা যাওয়ার কারণে অফিস থেকে তার গ্র্যাচুইটি সিপিএফ এই ফান্ড থেকে যে ও আচ্ছা প্রাপ্যটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ফান্ডের টাকাটা তাদের কাছে আসছে, দুইজনের কাছে 50-50 করে। হ্যাঁ তার মানে হচ্ছে তার ছেলে হচ্ছে এখন তার মানে মায়ের উপর নির্ভরশীল, তাহলে মায়ের সাথে এক করে এফডিআর করতে পারবে, দেখাতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু সঞ্চয়পত্র কিনতে গেলে তো ওই যে মাইনর, যে ছেলে তো মাইনর, তো সেই হ্যাঁ ক্ষেত্রে তো সে সঞ্চয়পত্র ক্রয় করতে পারছে না, কিন্তু তার মা সে- তো ক্রয় হ্যাঁ করছে। তার মা কিনতে পারলে তার ট্যাক্স রিটার্নের মধ্যে তার মায়ের দেখাতে পারবে, এক্সপ্লেনেশন দিবে যে ছেলের থেকে এটা, কারণ এটা মাইনর থেকে বাবা অথবা মা যে কেউ দেখাতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু বাবা বেঁচে নাই, মাই দেখাতে পারবে। এখন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। আপনারা যদি ফার্স্ট শিডিউলটা নিউ হয়েছে এবার মানে নতুন করে লিখছে যদি দেখেন, মানে আগে ফার্স্ট শিডিউলটা আর এখনকার ফার্স্ট শিডিউলটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে।
আমরা এটা নিয়ে ডিসকাশন করতেছিলাম, যার কাছ থেকে আমি মোটামুটি মানে ডিসকাশন করি। তো দেখা যায় আগে যেটা আমাদের একটা ব্যাপার ছিল যে সম্পদকে আপনি এই রেটে মানে ট্যাক্স দিয়ে এটাকে হোয়াইট করতে পারবেন, আবার এই সোর্সে বিনিয়োগ করতে পারবেন, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। গত আমাকে একটা প্রশ্ন করছিল আমার এই স্টুডেন্ট এখান থেকে, যে ফ্ল্যাট কিনছে, তার সোর্স অফ ফান্ড নাই এখন অ্যাড করতে গেলে। তো সেক্ষেত্রে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে ফার্স্ট শিডিউলটাকে মডিফাই করে আরো সহজ করে দিছে। কারণ আমরা যদি ভলেন্টিয়ারি স্বেচ্ছায় যদি আমরা কোনো হেড ইনকাম দেখাই, মানে ট্যাক্স ইনকাম দেখাই, সেক্ষেত্রে মাত্র 10% জরিমানা হচ্ছে, তার সাথে হচ্ছে তার যত টাকা ইনকাম পাকে দিচ্ছে এটা বর্তমানের সাথে ট্যাক্স ক্যালকুলেশন করতে হচ্ছে। তার মানে এটার উপর ট্যাক্স দিচ্ছে, তারপর হচ্ছে 10% ফাইন দিচ্ছে। কিন্তু আগে ফাইনের পরিমাণ আরো অনেক বেশি ছিল। তো এখন ধরেন আমরা যদি এখানে আসি, সিলেক্ট দ্য হেড অফ ইনকামে কোন জায়গায় থেকে আমরা দেখাইতে যাচ্ছি, এমপ্লয়মেন্ট থেকে, ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, রেন্ট থেকে, এগ্রিকালচার থেকে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন থেকে, ক্যাপিটাল গেইন থেকে, আদার সোর্স। তাহলে আমাকে এই হেডিং গুলো সাজেশন করতেছে আমার যে যে হেড হচ্ছে ইনকাম হওয়ার কথা, ওই সকল হেডে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে আপনারা এই হেডগুলো যদি কোনোভাবে বাদ পড়ে যায় তখন, এখন দেখা যায় যদি কোনো সোর্সে আমরা না দিতে পারি তখন হচ্ছে আমাদের আদার সোর্স অফ ইনকামে দিতে হবে। তা আমাকে পার্টিকুলারসে কিন্তু আমাকে বলছে কি, ব্রিফ ডেসক্রিপশন অফ সোর্স অফ ইনকাম, নেম অফ বিজনেস, প্রফেশন, তারপর হচ্ছে যদি এটা নেচার, মানে এইখানে হচ্ছে আমার সুযোগ যে আমার কোন সোর্স থেকে ইনকামটা আসছে এটার আমি হচ্ছে এখানে পুরো ডেসক্রিপশনটা দিব। তারপর হচ্ছে আমাকে অ্যাসেসমেন্ট ইয়ার, আমরা যদি এখানে ডেসক্রিপশন দেই যে আমরা পিপি থেকে পাইছি, মানে এই ধরনের অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার ইজ রিকোয়ার্ড। তো আমরা একটা অ্যাসেসমেন্ট ইয়ার প্রথম হচ্ছে আমরা ইয়ার দিলাম যে 2025-26, সরি এটা আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারটা প্রিভিয়াস দিতে হবে। ধরেন এটা আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ার অফ আর্নিং, তো এটা আমরা দেখলাম অ্যাসেসমেন্ট ইয়ার আর্নিং করছে 2022 থেকে 2023, ওই অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। তো নেট ইনকাম যদি আমরা এখানে ধরি যে 50 লাখ টাকা, কারণ আমাকে তো প্রথম ইনকাম দেখাইতে হবে, তারপর হচ্ছে আমাকে অ্যাসেটে এডিশন করতে হবে। তো আমি এখানে বললাম, আমি ডিক্লেয়ার দিছি যে এগুলো সব ঠিক আছে, আমার এগুলো হচ্ছে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে এই টাকাগুলো আয় হয় নাই। তো আমি 7 কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে আমার চলে আসছে মানে আমরা কোন কোন সোর্সে রিবেট নিব, আমরা সব ধরনের ইনকাম অ্যাড করে ফেলছি। তো রিবেটের ক্ষেত্রে আমার পছন্দের যেটা, পছন্দের না এটা আমার পছন্দের হচ্ছে লিস্টেড স্টক অর শেয়ার। তো আমরা দেখা যায় এখানে হচ্ছে ইন্স্যুরেন্স কেউ দিতে পারে, দিল। আমি এখান থেকে একটা সিলেকশন করলাম, যেহেতু এটা সিলেকশন না করলে আমারই ভালো লাগে না। বিও অ্যাকাউন্ট নাম্বার এখানে তো দেয় নাই, তো দিলাম একটা বিও অ্যাকাউন্ট নাম্বার বানায়া। তারপর ব্রোকার হাউস কোনটা, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, ধরলাম আমি এখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম। তারপর এখানে এটা নিয়ে কথা বলা হয়েছে, অনেক ধরনের জায়গা আছে ওখানে আপনি ইনভেস্টমেন্ট দেখাইলেন, তো আমরা কয়েকটা দেখাইলাম। তারপর এখানে হচ্ছে আমরা প্রফিটের ক্ষেত্রে আমরা এখানে একটু বাড়াই দেই, এক্সপেন্সের ক্ষেত্রে যেহেতু এত বড় একটা রিটার্ন করতেছি, আমরা ধরলাম কত দিলাম, 8 লাখ টাকা দিলাম এখানে। তারপরে অ্যাকোমোডেশন দিলাম, এখানে দিলাম 6 লাখ টাকা। তারপরে আপনাদের যতটুকু দিতে হয় দিলাম, দিয়ে এটা আমরা প্রসিড হইলাম। হওয়ার পর এখানে আমরা দেখলাম যে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, আমরা যদি এখানে নিচে আসি, অলরেডি হচ্ছে আমাদের অবস্থাটা কিরকম হয়েছে, যেহেতু এটা আমরা একদমই অন্যরকম ভাবে করতেছি জাস্ট দেখানোর জন্য। তো টোটাল লায়াবিলিটিস আউটসাইড বিজনেস আমাদের দেখা যায় হচ্ছে প্রায় 1,33,00,000 টাকা হচ্ছে আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি হইলো, আমার সোর্স অফ ফান্ড চলে আসতেছে অনেকগুলো, কিন্তু আমার হচ্ছে ডিফারেন্সটা, আমাকে সোর্স অফ ফান্ড কিন্তু আমার বেশি, তার মানে আমাকে হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য আমাকে অ্যাসেটের দিকে যেতে হবে। তো আমরা ধরলাম বিজনেসের উপর একটা সুন্দর করে ক্যাপিটাল ধরলাম, এখানে ধরি আমরা বিজনেস ক্যাপিটাল, বিজনেসের নেম দিলাম, বিজনেসের অ্যাসেট দিলাম 30 লাখ, বিজনেসের লাইবিলিটিস দিলাম 0। তো বিজনেস ক্যাপিটাল এখানে 30 লাখ টাকা চলে যাচ্ছে, দেখা যায় আমার এখানে অলরেডি কিন্তু আমার কমে গেছে এখানে ডিফারেন্স ফান্ড। তো
এখানে যদি আমাদের অনেকগুলো হেডিং আছে যেগুলো সবগুলো হচ্ছে বোঝার ব্যাপার, সবগুলো আমরা বুঝি না, অনেকগুলো হচ্ছে। তো এক ভাই একটা প্রশ্ন করছিল, আমি বলছিলাম ক্লাসের মধ্যে এই সেকশনে আইসা ডিসকাশন করব। আশরাফুল ভাই খুব সম্ভব, আপনি যদি থাকেন তাহলে আমাকে প্রশ্ন একটু আবার করেন। আচ্ছা, উনি নাই মনে হয় ক্লাসে। তো দেখা যায় আমরা এটা দিলাম, তারপর এগ্রিকালচার এগুলোর সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে, আমি আসলে নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আদার এসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, এখানে বলছে পেইন্টিং, আর্ট কালেকশন, আদার আইটেম। আমরা একটা অনেক সময় দেখা যায় পেইন্টিং এর দাম বিরাট বড়, অথবা কালেকশনের দাম অনেক টাকা হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয়, এগুলো অনেক সময় অনেক টাকা দিয়ে কিনে আমাদের বিলাসবহুল জিনিসে আমরা গেলাম না, কারণ আমাদের সচরাচর নাই। তো এখানে আমরা কি জানি প্রশ্ন করছিলাম, আমার একদম ভুলে গেছি। আদার ডিপোজিট ব্যালেন্স অর অ্যাডভান্স, এটা হিসাবে আমরা এখানে কিন্তু যদি আমাদের অন্য কোনো ডিপোজিট থাকে অথবা ব্যালেন্স থাকে অথবা অ্যাডভান্স থাকে, সেটা কিরকম হতে পারে। আমি মনে করেন আপনাদের কাউকে ধার দিলাম, অথবা অন্য কারো কাছ থেকে কোনো সেবা নিব, তার আগে আমি একটা টাকা দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে অ্যাডভান্স হতে পারে, আমরা এটা দিই অ্যাডভান্স প্রিপেমেন্ট অ্যান্ড ডিপোজিট। এটা আমরা অনেক সময় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিটও আমরা এই ধরনের একটা হেড ক্রিয়েট করে রাখি, যে সবগুলা মিলে একটা। তো এখানে যদি আমরা ধরি যে আমরা এখানে ধরলাম তাকে কাউকে হচ্ছে 20 লাখ টাকা দিলাম, এটা গেল। আমরা এখানে যেহেতু হচ্ছে আমি এখানে দুঃখিত এই কারণে যে আমরা ব্যাংক যদি অ্যাটাচ করি, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের হচ্ছে ব্যাংকের ডিটেলস দিতে হয়। তো সেটা ব্যাংকে না গিয়ে এখানে আমরা ক্যাশটাই দিলাম, ধরলাম এটা আমরা 25 লাখ টাকা, কারণ ব্যাংকের হচ্ছে এটা দেওয়ার পর যদি আমরা এখানে আসি, দেখা যায় এখনো আমাদের বিরাট অঙ্কের একটা লাইবিলিটিস হচ্ছে বাকি রয়ে, মানে সোর্স অফ ফান্ডের সাথে অ্যাসেট এখন আমরা মিলাইতে পারি না। তো আমরা এখানে যেটা করব, আরো যদি অ্যাসেট আউটসাইড বাংলাদেশের বাইরে, এটা আমরা যেহেতু নিচ্ছি না, ধরেন এখানে হচ্ছে আমরা যেটা, হ্যাঁ বলেন। যদি আমাদের বিও অ্যাকাউন্টে যে মানে ক্যাশ টাকা যেটা থাকে, সেই ফান্ডটা আমরা কোন জায়গায় দেখাবো? শেয়ার থাকলে তো শেয়ারটা দেখালাম যে ক্যাশ বিও অ্যাকাউন্টে ক্যাশ খাতটা কিভাবে হবে? ক্যাশ ক্যাশ আছে না, মানে আমি মনে করেন টাকা জমা দিলাম 5 লাখ, 4.5 লাখ টাকা 29-30 জুন পর্যন্ত শেয়ার কিনলাম, 50,000 টাকা রয়ে গেল অ্যাকাউন্টে। ওই 50,000 টাকা আমি কোথায় কিভাবে দেখাবো? ওই 50,000 নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আপনি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ডিপোজিট দিচ্ছেন, এটাই আপনি শেয়ার ইনভেস্টমেন্ট হিসাবে দেখাই দিবেন। ওইটা শেয়ার কিনছেন না বেচছেন কি করছেন কোনো দরকার নাই, আপনার কত টাকা ঢুকছে এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আমরা তাহলে এটাতে একটা অ্যাসেট এডিশন করি, যেহেতু এটা সিগনিফিকেন্ট ভ্যালু। ধরলাম আমরা এটা পারচেস করছি, আমরা কি করলাম এটাতে একটা আদার্স অ্যাসেট নাম দিতে পারলাম না, পেইন্টিং, তো রিলেটেড ডিটেলস দিলাম না। তো এখানে আমরা ধরলাম এটা একটা পেইন্টিং আমরা মোটামুটি 20 লক্ষ টাকা দিয়ে কিনছি। আমি জাস্ট হচ্ছে সবগুলা হেডিংটা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করতেছি, যাতে মানে কোথায় কি আছে এই জিনিসটা বুঝতে পারেন। এটা দেওয়ার পর আবার দেখলাম আমাদের বিরাট বড় টাকা 57 লাখ টাকা এখনো বাকি রয়ে গেছে। তো এখানে আমরা যদি নেট ওয়েলথ এজ লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, এটাতে আমরা আরো বাড়ায় দেই যে 50 লাখ টাকাই ছিল। ও বাবা, তাহলে তো এটা আরো কমে যায় না, এটা আরো বেশি বেড়ে যাচ্ছে। ধরলাম এখানে 5 লাখ টাকায় দিলাম, কারণ আমাদের হচ্ছে অ্যাসেট বাড়াইতে হচ্ছে। তারপর হচ্ছে আমরা এখানে আরো দুই একটা অ্যাসেট দেই, যেমন কি কি দিতে পারি। আমরা যদি পার্টনারশিপে বিজনেস দেখাইছিলাম, তাহলে আমরা ক্যাপিটাল এখানে পার্টনারশিপে দিয়ে দেই। 3 নাম্বার অবশ্যই দিতে হবে, এখানে ক্যাপিটাল দিলাম, এখানে 30 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে দিলাম। তো দেখা যায় এখানে আরো 26 লাখ টাকা হচ্ছে আমাদের মানে অলরেডি হচ্ছে এটা ওয়াইটিং দরকার। তো সেই হিসেবে আমরা পছন্দের জিনিস অনেকের আছে, আমরা একদম ডায়মন্ড দিয়ে দিলাম, কিনে ফেলছি। কত এটা হচ্ছে কোয়ান্টিটি ধরলাম 5 ইউনিট, হচ্ছে আমরা জানি না এটা বড়িতে বিক্রি করে কিনা, কিভাবে বিক্রি করে, ধরলাম বড়িতে বিক্রি করছে। তো সেটা ধরলাম আমরা এখানে এই পুরো অ্যামাউন্টটাই দিয়ে দিই, যেটা অ্যাসেটের
অ্যাডজাস্ট করে ফেলতে চাচ্ছি আমরা সামনে যাওয়ার জন্য। কোথায় গেল? দিয়ে দিলাম। এখন দিয়েও তো দেখি, ও বাবা ডিফারেন্স তো দেখি এখনো কমলো না কেন? কমার তো কথা। ২৬,৯৪,০০০ আমরা তো এখানে ২৬,৯৪,০০০ এটা হ্যান্ড রাইটিং দিই। ২৬,৯৪,০০০ 0 দেখা যায়, ওইটাও ক্যালকুলেশন নিতে পারে নাই, ম্যানুয়ালি দিলে অনেক সময় নেই। প্লিজ ফিল দ্য রিকোয়ার ফিল্ড। কোন ফিল্ড আমরা এখনো ফিল আপ করি নাই? আচ্ছা, এটাকে আমরা ইগনোর করতে চাচ্ছিলাম। আরো আমাদের বলতেছে, আচ্ছা ডিটেলসও দিতে হবে। আমরা কি দিতে পারি এখানে? টাইপ অফ অ্যাকুইজিশন রিলেটেড ডিটেলস, মানে এটা আমরা দিলাম একটা, যেভাবে পাইছি টাকা পয়সা বেশি ছিল কিনে ফেলছে। এখন আমরা আসি যে আমাদের ট্যাক্স এন্ড পেমেন্ট। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে দেখা যায় বিরাট অঙ্কের টাকা পয়সা পেয়ে গেছি না, মানে খুবই কম টাকা, 5,50,000 টাকা আসতেছে। ফিনান্সিয়াল অ্যাসেট মানে সবগুলা হেড যা যা আমরা দেখাইছি, এই যে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম ফার্স্ট শিডিউল থেকে এখানে চলে আসছে 50 লাখ টাকা। তো শেয়ার ও ফান্ড থেকে যা যা আসছে সবগুলো চলে আসছে মাইনর ফরেন ইনকাম থেকে চলে আসছে। এটা করার পর এখানে হচ্ছে আমাদের গ্রস ট্যাক্স বিফোর রিবেট পাওয়ার পর আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করে চলে আসতেছে এইটা। তারপর হচ্ছে আমরা মিনিমাম ট্যাক্স আসতেছে এটা, যেহেতু মিনিমামের একটা হেড আমরা দিছিলাম এক্সপোর্টের, সেটা থেকে চলে আসছে। তো আমরা ইনভেস্টমেন্টের এই অ্যামাউন্টটা চলে আসছে। তারপর অন ফার্ম ওর শেয়ার থেকে আমাদের রিবেট পাবো, কারণ এই যে ফার্ম থেকে যে বলছিলাম আমরা ট্যাক্সটা দিচ্ছি, মানে ওইটা যেহেতু ইনকামের সাথে অ্যাড হয়েছে, এটা এভারেজ রেট হচ্ছে আমরা রিবেটটা পাইছি। তারপর দেখা যায় মিনিমাম ট্যাক্স, এটা তো অবশ্যই সোর্সে কাটছে 1,40,000। তারপর হচ্ছে লোকেশনে 5,000 তো এখানে কনসিডার করার দরকারই নাই। তারপর দেখা যায় ওয়েলথের পরিমাণ বেশি হয়ে গেছে, অবশ্যই 4 কোটি টাকার বেশি, যার কারণে ওয়েলথেরও একটা সারচার্জ চলে আসছে। তাহলে আমাকে বলতেছে পেনাল্টি আন্ডার ফার্স্ট শিডিউল, এই প্রথম শিডিউল থেকে যে পেনাল্টিটা আসছে খুবই কম আসছে, 50 লাখ টাকা দেখে আমরা 10% পেনাল্টি এটা আসতেছে। তারপর হচ্ছে আমাদের এখানে প্রায় 27,90,272 টাকা চলে আসছে আমাদের ট্যাক্স। তো আমরা এখন কি করব? আমরা এখন যেহেতু অ্যাডজাস্টমেন্টের যেটা আপনার যখন আসবে, তখন হচ্ছে আমরা যে কাজটা করতে হয়, আমরা এখানে চলে যাওয়ার পর দেখব যে এখানে ক্লিক দিলে কি দেখাচ্ছে। হ্যাঁ, এটা চেঞ্জ করছে এবার। তাহলে এইটা হচ্ছে আমাদের এই রিটার্ন লেজার। এখানে হচ্ছে আমাদের যত ধরনের অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সবগুলো হচ্ছে আমরা এখানে করে ফেলতে পারবো। নাম্বার 1 হচ্ছে ক্লেম সোর্স ট্যাক্স। সোর্স ট্যাক্সের ক্ষেত্রে স্যালারি আলাদা করছে আর স্যালারি ছাড়া এটাকে দেখাচ্ছে। অলরেডি আমরা এখানে যদি হেডিং গুলা দেখি, স্যালারি, আদার স্যালারি ক্ষেত্রে মানে একটা আইবাস প্লাস প্লাস অন্যদের স্যালারি, সেটা তো আমরা অলরেডি জানি যে আমাদের এই তথ্যগুলো দিতে হবে, স্পেশালি হচ্ছে এই চালানির তথ্যগুলো দিতে হয়। তারপর হচ্ছে আমাদের ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে, সঞ্চয়পত্র, আদার্স থেকে হচ্ছে আমাদের যদি কোনো ক্যাটাগরি না পাই, এখানে কিন্তু সকলগুলা টিডিএস এর সুন্দর করে কিন্তু দেওয়া আছে। যেমন আমরা 123-এর একটা টিডিএস দেখাইছিলাম, 123 এই যে পেয়ে গেছি, এক্সপোর্ট সার্টেন আইটেম। এটা যদি আমরা করি তো সেক্ষেত্রে দেখা যায় সিলেকশন করলাম, রেফারেন্স দিলাম, চালান নাম্বার দিতে হবে, চালান সার্টিফিকেট দিতে হবে, দেখা যায় কোন ব্যাংক থেকে দিচ্ছে সেটা দিতে হবে। তো এক্সপোর্ট প্রসিডের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে সার্টিফিকেটে, মানে ব্যাংক ওই সার্টিফিকেটের মধ্যে মোটামুটি ডিটেলস থাকে, কি ধরনের অ্যামাউন্ট থাকে, ওইটা অনুযায়ী আমাদের পোস্টিং দিতে হবে। তারপর এখানে কিছু এআইটির ব্যাপার আছে। এআইটি কিন্তু নতুন একটা সংশোধনী আসছে, সেখানে বলা হচ্ছিল কি যে যদি কোনো বিজনেসের মানে পার্সোনাল কার ছাড়া অন্যান্য কারের জন্য যদি এআইটি দেওয়া হয়, তাহলে এটা ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট হবে। তার মানে এটা হচ্ছে ফেরতও পাওয়া যাবে না, অ্যাডজাস্ট করার সুযোগ নাই। তারপর হচ্ছে যে আমরা রিটার্নের সাথে ট্যাক্স দেই, এনভায়রনমেন্ট সার্চেস, সবগুলো জিনিস হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্ট করার সুযোগ আছে, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। তো এইটা পার্টটা মানে বেশ কঠিন বলে আমি বলবো না, কারণ মোটামুটি ইজি একটা পার্ট। আমরা এখান থেকে যদি আবার পিছনের দিকে চলে যাই, গো টু দ্য ই রিটার্ন, এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিটার্নটা আমরা মোটামুটি প্রিপেয়ার করে ফেলছি। এখন আমরা রিটার্নের যে
আলামত মানে এটার যে কন্ডিশন সেটা একটু দেখি। মানে দেখা যায় আমাদের যত ধরনের হেড আছে সব ইনকাম এখানে এড হয়ে গেছে। ক্যালকুলেশন হয়ে গেছে সবগুলা জিনিস। মোটামুটি এইটুকুই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক প্রশ্ন করেন। আমি তো মোটামুটি সামারাইজ করলাম। আর প্রশ্ন হলো যে আমরা হাউস প্রপার্টি রেন্ট রেন্ট ফর ইনকাম থেকে যে হিসাবটা দেখতেছিলাম সেইখানে ইয়াটা কিন্তু করতে পারি না আমরা, ওই যে ভ্যাকেন্সির যে ইয়াটা ওই অপশনটাতে যাইতে পারি না। আমি নিজেও একা একাও এই ক্লাস শুরু হওয়ার আগে চেষ্টা করছিলাম, আমি পারি নাই। কারণ ভ্যাকেন্সির অপশনটা আমি তখন দেখাইছিলাম যে সেম অবস্থা, মানে অপশনটা রাখে নাই। কারণ যেমন ব্যাটের ক্ষেত্রে এরকম হয়েছে যে কালকে আমাকে একজন কল দিল যে ব্যাট কনসালটেন্টের পরীক্ষার ফি হচ্ছে 1,000 টাকা করছে, কিন্তু সে যখন 1,000 টাকা দিতে গেছে ওখানে দেখাচ্ছে 5,000 টাকায়। তো এরকম ইস্যু রয়ে গেছে। কারণ এটা যখন আমরা আহ, এখানে কিন্তু আমাদের একটা অপশন মানে চলে আসার কথা ভ্যাকেন্সি, কিন্তু এখানে দেখা যায় কোনো কিছু আমাকে ভ্যাকেন্সি দেয় না। আমি যদি এখানে যেহেতু মাসের কথা বলছে, আমি যদি 11 মাস সিলেকশন করি তার মানে আমার হচ্ছে 1 মাসের ভ্যাকেন্সি এখানে ক্যালকুলেশন করা চলে আসার কথা, কিন্তু এটা দেয় না। স্পেশালি আমি ওইরকম ভ্যাকেন্সি নেই না মানুষ, কারণ এটা প্রুভ করাটা আর কঠিন। কারণ আগে তো হচ্ছে বলছিল যে বিদ্যুৎ বিল উপস্থাপন, হ্যাঁ, এখন তো যাদের হচ্ছে মিটার আছে তাদেরটা কিভাবে হবে, মানে একটু রয়ে গেছে পাকপুকুর, যেটা এখনো সমাধান হয় নাই। হয়তো কর্তৃপক্ষের নজরে পড়লে এটা দেখাবে। আরেকটা প্রশ্ন হলো যে আমরা ওই চাকরির ক্ষেত্রে ওখানে পার্টিকুলার যে বিভিন্ন বিষয়গুলো যে যোগ করতেছিলাম, একটা অ্যাড মোর অপশন যে ছিল ওখানে যে বিষয়গুলো আছে ওগুলা থাকলে তো আমি অ্যাড করতে পারবো, কিন্তু এর বাইরে যদি কোনো কিছু আদার থাকে সেক্ষেত্রে কি আমি ওখানে নতুন করে যোগ করতে পারবো নাকি আদার দিয়ে দিতে হবে? আধার দিতে হবে। আপনি তো আর আধারের বাইরে আর কোনো হেড ক্রিয়েট করতে পারবেন না, মানে ওখানে আপনার যত ধরনের আধার দিলে ওখানে হেড ক্রিয়েট হবে। আপনি চাইলে হচ্ছে তখন যেমন ধরেন আমরা এখানে ঘুরে আসি, আমরা যেটা এখানে দেখাইছিলাম আদার্স থেকে ধরেন আমি এগুলো যদি আমার না পছন্দ হয় তাহলে এখানে কিন্তু আমার ক্রিয়েট করতে, এখানে কিন্তু ডেসক্রিপশন দিতে হচ্ছে, অ্যামাউন্ট দিতে হচ্ছে। তার মানে এরকম করে আপনার যত দরকার তত হেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরো কিছু প্রশ্ন ছিল, যেটা হলো এই যে বিও অ্যাকাউন্টের ক্ষেত্রে রেফারেন্স নাম্বার যেটা আছে, বিও অ্যাকাউন্টের যে ক্লায়েন্ট কোড যেটা, ওইটা রেফারেন্স নাম্বার বলতে কি ওইটাকে বোঝাচ্ছে? কিরকম? বিও অ্যাকাউন্টের ওখানে আমাদের আমরা যখন গেছি ওখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার, হ্যাঁ, শেয়ারের ওখানে এইটা এইটা পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স নাও। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, প্রতিটা ক্লায়েন্টের জন্য হচ্ছে সেপারেট পোর্টফোলিও নাম্বার ক্লায়েন্ট কোড, দেওয়া থাকে। হ্যাঁ ক্লায়েন্ট কোড যেটা ওইটাই তো না? হ্যাঁ, ওইটাই। আর কারো কোনো প্রশ্ন? এইটা নিয়ে আর ক্লাস হবে না, এটা লাস্ট ক্লাস। প্রশ্ন যা তাকে করতে পারে। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি চাকরি করি পাওয়ার গ্রিডে, পিজিসিবিতে। হুম, এখন এই প্রতিষ্ঠানটা হলো সরকারি মালিকানাধীন একটা কোম্পানি। সেই ক্ষেত্রে আমাদের স্যালারি স্ট্রাকচার কিন্তু আই বাসেও হয় না, উইদাউট আই বাস যেটা আছে যে সরকারি পে স্কেল যেটা, সেটাতেও নাই, এর বাইরে পে স্কেল। তো সেই ক্ষেত্রে আমরা কোন ক্যাটাগরিতে ট্যাক্সটা দেব? এখানে আপনি দেখেন যে কি কি ক্যাটাগরি আছে, আপনার একটা ক্যাটাগরি তো সিলেকশন করতে হবে। আপনি হ্যাঁ, দেখা যায় হচ্ছে এই ক্যাটাগরিতে আইবাস প্লাস অথবা আইবাস ছাড়া, আর আপনার হচ্ছে হ্যাঁ, এখানে এখানে বলছে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। তো আমারটা কি এই এই তিনটা আপনারটা যেটা পড়বে সেটা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল, মানে আইবাস ছাড়া এটাতে পড়বে। আই বাস ছাড়া? হ্যাঁ, হ্যাঁ, আমার আইবাস আমারটা ছাড়া। তো প্রাইভেট হবে না, কারণ এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান না, এটা তো সরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ, তো সেই হিসাবে তো আপনি দেখতে পাচ্ছেন অপশন 2 হচ্ছে, কারণ আপনার নিচে তো শুধু প্রাইভেটের জন্য স্পেশালিস্ট রাখছে। কারণ জি, প্রাইভেটে ক্লিক করলে হেডিং গুলো ডিসটেন্স হয়ে যাবে, কারণ আপনার হেডিং যখন ম্যাচ হবে তখন এই দুইটা থেকে ম্যাচ হবে। কারণ আপনি যখন প্রাইভেটে ক্লিক করবেন, যদি আমরা আরেকটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে ধরেন আমরা এখানে প্রাইভেটে ক্লিক করলাম, তখন দেখা যায় এখানে জিনিসগুলো হেডিং গুলা কিন্তু আগেরটা থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। এই যে এগুলো হ্যাঁ, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জি। প্রাইভেটের সাথে ম্যাচ হচ্ছে। তাহলে আপনারটা তো
ওই রকম পে স্কেলের সাথে যেহেতু রিলেটেড অনেকটা, তো ওইটাই হবে। আবার আমাদের পে স্কেল কিন্তু গভর্নমেন্টের যে পে স্কেল আছে ওই পে স্কেল থেকে কিন্তু আমাদের পে স্কেলটা ডিফারেন্ট। ওইটা সমস্যা নাই, ওইটা ইস্যু না, কত হচ্ছে আপনার ট্যাক্সটা আসছে কিনা। আচ্ছা, আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আপনার প্রশ্নটা করেন। তাদের কোচিং বিজনেস রয়েছে বা যারা টিউশনি করে ইনকাম আর কি করছেন, তাদেরটা এখানে কি আদার সোর্স থেকে আসবে কিনা? না না, এটা বিজনেস হয়ে যাবে, কোচিং যাদের আছে তাদের বিজনেস ইনকাম হবে। কোচিং এর ক্ষেত্রে তো কোনো ট্রেড লাইসেন্স বা এইসব তো অনেক ক্ষেত্রে তো নেন না তারা, ওই ওই করতে ক্ষেত্রে হইতো, কোচিং এর ক্ষেত্রে তো ইয়া নেওয়া দরকার, trade টেলিলেশন license- নেওয়া দরকার। হ্যাঁ, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা কি হয় যে তাদের ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আর কি হয়ে যায় বছর শেষে। হয়ে যায় মানে কোনো কোনো কোচিং ভাই কোটি টাকাও ইনকাম করে। হুম, ওরা তো ট্রেড লাইসেন্স তো ওইরকম নেয় না। হ্যাঁ, ওরা টেলিলেশন নেওয়া উচিত, এটা অবশ্যই বিজনেস ইনকাম হিসেবে দেখাতে হবে। আচ্ছা, আর হচ্ছে যদি সামান্য হয় এমন 1 লাখ 2 লাখ হইলো, সেটাকে দেখানো যেতে পারে আদা, কিন্তু বড় অ্যামাউন্ট হলে অবশ্যই ওরকম দেখা দরকার, তাহলে তো সেই অ্যাডভান্টেজ পাবে। বিজনেস ইনকাম যদি দেখো না, তাহলে ওই ক্ষেত্রে উনি অ্যাডভান্টেজ করবেন। হ্যাঁ, তাহলে তো সে ওই যে যে খরচ গুলা করলো, যেমন ভাড়া দিলো, টিচারকে পে করলো, পুরোটা তো তার ইনকাম হইলো না, তো এগুলো তো সে ইয়া করতে পারবে, মানে খরচ হিসেবে দাবি করতে পারবে। একটা ভাই যাদের আমরা যেটা বলি যে ফটকা বিজনেস যেটা আর কি বলে থাকে, বা লটারি হতে পারে, বা শুধু লটারি না, ধরুন গার্মেন্টস থেকে যে জুট গুলো আর কি আসে, যে জুট গুলো সেল করা হয়, অনেকে আছেন এই জুট ব্যবসায়ী আর কি হন, অনেকে আছে জুট ব্যবসায়ী হন, তারা হয়তো প্রাইভেট এমপ্লয়ি, কিন্তু পরবর্তীতে ওনাদের আরো আদার্স কিছু ইনকাম সোর্স থাকতে পারে। যারা প্রাইভেট এমপ্লয়ি তাদের কিন্তু আদার্স কিছু সোর্স থাকতেই পারে। তো ওই ক্ষেত্রে আমি ধরলাম কোন একটা সোর্স, একজন ব্যক্তি সেটা হচ্ছে জুট ব্যবসায়ী বা জুট যে কাপড়গুলো আছে সেটা সেল করে থাকেন। তো ওই ক্ষেত্রে এটা তার কোন মানে ইনকাম ফ্রম সোর্সে আসবে, কোন হেডে কি এটা আসবে? মানে জুট তো হচ্ছে একটা বিজনেস, যেমন আপনি যেটা বলছেন জুট হচ্ছে অনেক বড় মাপের বিজনেস, যেমন সিন্ডিকেটের বিজনেস, তো সেটাকে তো অবশ্যই আপনার বিজনেস দেখানো দরকার বিজনেস ইনকাম হিসাবে। অনেকে আদার্স বড় সোর্স থাকলে, পর্যায়ে, ছোট আদার্স সোর্স থাকলে জি বলেন। ছোট পর্যায়ে, মানে ছোট পর্যায়ে, মানে খুব যে বেশি বড় তাও না, যদি বড় বিজনেস হয় সেটা আমি বিজনেস ইনকাম দেখতে পাচ্ছি, কিন্তু যদি ওটা বড় পর্যায়ে না হয়, যদি এটা ছোট পর্যায়ে বা মিডিয়াম পর্যায়ে যদি থাকে তার ইনকামটা, ওই সে তো ক্ষেত্রে আপনি, কারণ বিজনেসে গেলে তো লস নাই, মানে বিজনেসে তো আপনি খরচ গুলাকে অ্যালাউ করতে পারতেছেন, সেই হিসাবে তো আপনি ইনকাম আরো মডিফাই করার সুযোগ থাকতেছে। অথবা হুম, আপনার যদি মনে হয় আদার সোর্স হিসাবে নেট করে দিয়ে দিবেন, দেওয়া যাবে, মানে আলটিমেট তো টাকা আনতে হবে, মানে ট্যাক্সেবল ইনকাম বানাই দিয়ে হবে। হুম, আচ্ছা, আচ্ছা, এটা ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এটা হচ্ছে যে যদি দলিলের ক্ষেত্রে, এমন ল্যান্ডের ক্ষেত্রে, যে কোনো ব্যক্তি কাউকে কোন জমি যদি কোনো ইনহেরিটেন্স না, গিফট যদি পেয়ে যদি থাকেন, গিফট যদি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে যিনি দিবেন, গিফট যিনি দাতা, তা কি টিন থাকা বা বাধ্যতামূলক কিনা জমির ক্ষেত্রে? যে দিবে তার টিন থাকা উচিত, তেমন থাকা দরকারও, কারণ সে যে দিবে তার এখানে তো এটা একটা প্রুফ লাগবে, মানে সে যে টাকাটা দিচ্ছে, মানে জমিটা দিচ্ছে, কারণ অনেকে হচ্ছে জমি বিক্রি করার জন্য অথবা দেওয়া নেওয়ার জন্য কিন্তু টিন খুলে, মানে এটা রিটার্নের মধ্যে আনতে হয় তার অ্যাসেট হিসেবে। তো যার একজন জমি আছে, সে যদি এরকম হয় যে আসলে ওই জমি ছাড়া অন্য কিছু নাই, তো তারপরে মানে আনাটা হচ্ছে বেটার, তার অ্যাসেটটা তার এখানে এনে তারপর কাউকে দেওয়া, কারণ যেহেতু অ্যাসেট আছে। কারণ এখন তো এটা টিন তো একটা আহামরি মানে এত কঠিন কিছু না, এফডিআর করলেও মানুষ টিন খুলতে হচ্ছে, মানে টিন নিতে হচ্ছে, সেই হিসাবে জাস্ট একটা ফর্ম রিটার্ন দিয়ে দিবে প্রতি বছর। যদি একদম অ্যাসেট শেষ হয়ে যায় তাহলে ইনকাম না থাকলে তো আর সমস্যা নাই, হয়তো টিন চাইলে বন্ধ বন্ধ করে ফেলতে পারবে। আমার ক্লায়েন্ট কি আছেন, ওনার এবারেই হচ্ছে তার ফার্স্ট আর কি রিটার্নটা হবে। 24 সালে ওনার টিনটা ওপেন করেছিলেন, কিন্তু ওনার এবারেই উনি দেবেন, রিটার্ন দেবেন, তো ওই হিসেবে ওনার এটা ফার্স্ট দেখাতে পারবে, মানে ইস্যু নাই। ওর যদি তিনি পেয়েছেন। গিফট বলতে গিফট হয় না, অ্যাসেট গুলো যদি জমি জমা হয় তখন এটা
হেবা দলিলের মাধ্যমে নিতে হয়। আচ্ছা, তো আপনি এমনি গিফট বলে দিলে গিফট হয়ে যাচ্ছে না, এটা হেবা দলিলের মাধ্যমে মানে তাকে দিছে যে এটা একটা প্রুফ হচ্ছে কি হেবা দলিল, ওই রকম করে সর্বক্ষেত্রে তো হেবা করতে পারবে না, হেবা তো সবার জন্য প্রযোজ্য না। exactly. না, কিন্তু আপনি যেভাবে হচ্ছে দিচ্ছেন, তো সেটা একটা কি হইতে পারে অংশীদার নাম, যদি আপনি এমনি পান ভাইদের মধ্যে বন্টন হয় সেটা হতে পারে অংশীনামা যেটাকে আমরা। তো যদি এমনি গিফট করে দিয়ে দেয়, তো গিফট করলে তো একটা ডকুমেন্টেশনের ব্যাপার আছে, হ্যাঁ, তখন কিছু একটা একটা, দলিল হতে পারে। হ্যাঁ কিছু লাগবে, দলিল তো লাগবে না আপনার এসে কি এমনি বললেই কি হয়ে গেল, না না, সুযোগ নেই। সেটা এরকম একটা দলিল লাগবে। আমি হেবা এই কারণে বলছি কারণ ম্যাক্সিমাম গিফট বা ওই রকম দিলে হেবা দলিলই ইউজ করে। আপনি অন্যভাবে প্রুফ করতে পারলে করেন, সময় না, মানে সমস্যা তো নাই, একটা সলিড ডকুমেন্ট তো লাগবে। মাসুদ ভাই প্রশ্ন করেন না ভাই। রাসেল ভাই, হ্যাঁ ভাই, আমাদের 10 নম্বর ক্লাসে যে অল হেড নিয়ে একটা ইয়ে হয়েছিল, এক্সেল শিট বুঝছো তো, যেটা এটা তো এখন গতকাল পাবলিশ হয়েছে, লিঙ্কে তো আছে ঢুকতে পারবেন। আছে, হ্যাঁ দেখছি। রেন্টাল ইনকামের এখানে যেটা দেখানো হচ্ছে, রেন্টাল ইনকামের 1 2 3 এই তিনটা যোগ, আর 4 5 হলো ওই তিনটা যোগফল থেকে বিয়োগ। কিন্তু আপনার এই এক্সেল শিটে টোটাল সবগুলাই যোগ ছিল। আসলে এটা কি অন্য কোনো কারণ না এমনি? আসলে এটা আমি না দেখলে বুঝবো না, মানে আপনি যেটা বলতেছেন। আচ্ছা, এটা আমি আপনার পরে আমার একটা প্রশ্ন করেন, মানে ক্লাস শেষে, তাহলে আমি ওটা দেখে জানাবো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ ভাই, ওই ভাড়া ইনকামের ক্ষেত্রে ওই ভ্যাকেন্সি অ্যানাউন্স কিভাবে দেখান যায়? এটা নিয়ে আমরা অলরেডি বলছি, যেখানে ভ্যাকেন্সি অ্যালাউন্স এর অপশনটা আমাদের দেখাচ্ছে না। তো সেই হিসাবে তো আমরা তো আর যেহেতু ওয়েবসাইটে দিতে হবে, আমরা তো জোর করে দিতে পারবো না। এখন যদি যেহেতু আমরা ওখানে রিটার্নে দেখাইছিলাম প্রফিট হয়েছি, আমরা অলরেডি মাস একটা কমও দিছি, মানে আপনি এখানে রিটার্নটা দেখলে তো দেখা যায় ও কোনোভাবেই ক্যালকুলেশন করতেছে না, মানে এই অপশনটা আমাকে দিচ্ছে না, লেস হচ্ছে ভ্যাকেন্সি। তো এর সেই আগে হিসাবে কোনো অপশন এর আগে কোনো অপশন আছে কিনা যে ওখানে সিলেক্ট করে দিয়ে আসতে হবে, এরকম কোনো কিছু আছে? এরকম আমি না, করছি এখানে পাইনি। উপরে দেখেন না, এখানে তো আপনার সবগুলো অপশন দেখাচ্ছি, আমার চোখে তো পড়তেছে না। না, আপনি আমি এখানে করছি দেখেন পাইনি। সার্ভিসটা স্টেট করছে ওনার কিনা, তারপর এখানে বলছে। তো এরকম আহ, করা যেতে পারে, আমরা যদি এখানে একটা দেই, দেখি কি হয়। এটাও কিন্তু যাচ্ছে না, না, এটা মানে না, এটা আমরা ওটা না। সেই হিসাবে মানে অপশন বুঝলাম না কেন হচ্ছে না। ভাইয়া, ওইখানে আমি একটা ভিডিও দেখছি ভাইয়া। ওইখানে ওই যে 12 জায়গায় 11 দিতে হবে। এই যে আপনার দেখেন আমি 11 দিলাম, হ্যাঁ, 11 দেন, আর এখানে রিসিভ কমায় দেন। রিসিভে আপনি 1 মাসে কমায় দেন। এখানে রেন্ট রিসিভ, রেন্ট রিসিভ, রেন্ট রিসিভে 1 মাস কমায় দেন। রেন্ট রিসিভ এক মাস 1 মাসে কমালে কমায় দেন, উদাহরণটা আমরা আসলাম তাহলে আপনার চলে আসবে। বিভাগ 12। আচ্ছা, আমরা হচ্ছে এখানে মাইনাস 11 মাসের দেবেন এখানে, তাহলে ভ্যাকেন্সি অত চলে আসবে। তো কমপ্লিট করে দিল কেন, 7,33,300, 7 লাখ। আচ্ছা, হ্যাঁ, গুড আইডিয়া চলে আসছে। অত চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা অপশনটা পেয়ে গেলাম, কিন্তু আসলে অ্যানুয়াল রেন্ট আর রেন্ট রিসিট দুইটার মধ্যে তাহলে পার্থক্য দিলে হচ্ছে আমাদের ওইটাকে ভ্যাকেন্সি হিসেবে কাউন্ট করতেছে। কিন্তু একটা অপশন অন্যরকম করে দেওয়া দরকার ছিল, এই যে এখানে এখানে দিলে আমরা। জি বলেন। এখানে তো আমি ভাবছিলাম কি অ্যানাউন রেন্ট, মানে আমি ভাবছি কি যে বার্ষিক মূল্য, যে ভাড়া মূল্য যেটা, সেটা হতো এই ফিগারটা বোঝাচ্ছে। আর রেন্ট রিসিট মানে যেটা আর কি সে মিনিমাম ম্যাক্সিমাম যেটা পাইছে ওই ফিগারটার কথা হয়তো বুঝাইতেছে। হ্যাঁ, এই জন্য কারণ আমরা এমনি আইনে যেটা অ্যানুয়াল রেন্ট আর রেন্টাল রেন্ট রিসিট দুইটা তো আমরা সমানই রাখি। তো হ্যাঁ, সেক্ষেত্রে এখানে একটু
ক্লারিফাই করে দিলে ভালোই তো, মানে এই যে এই জিনিসটা হ্যাঁ প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ এই যে ভাই আপনি আমরা তো অ্যাকচুয়াল রিসিপ্ট তো আমরা যেটা পাইছি সেটাই, আমরা ধরো 7,33,000 একটু অ্যাকচুয়ালি পাই, ব্যাংক এটাই আইছে। আর এনুয়াল রেট আছে আমাদের, যেটা আমাদের বছরে কত পাওয়ার কথা সেটা। না, আমি যেটা বলতেছিলাম ম্যানুয়ালি যখন আমরা রিটার্নের কাজ করি তখন তো আমরা এই হেডিং এ দুটা একটা জিনিসই দেখাই, মানে একই অ্যামাউন্ট দেখায়। এখন কত হচ্ছে এখানে আচ্ছা, এই যে এখানে আমার মতো আরেকটু ক্লারিফাই করে দিতে পারতো। আচ্ছা যাক, আমাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে অলরেডি। আমরা এখন ভ্যাকেন্সি অ্যানাউন্স পেয়েছি, থ্যাংক ইউ, আপনি সলিউশনটা হয়ে গেল। তারপর নেক্সট কোয়েশ্চেন। ইউটিউব থেকে ফেসবুক থেকে ওটা করে দেখাতে পারি তাহলে। হ্যাঁ, অনেক কিছু অনেকভাবে হয়, কারণ কি বলবো, কারণ অনেক যে আমরা হচ্ছে এখানে সবাই শিখাই এই মেন্টালিটি যে একজন সবকিছু হয়ে যাবে এরকম না। আপনি যে একটা সুন্দর একটা ডাটা দিচ্ছেন, আমি খুঁজতেছি সুন্দর করে লেখা থাকবে, এই যে এখানে 11 মাস দিব, দেওয়ার পর এটা আমাকে কাউন্ট করে দিবে। যদি 1 বছর হিসাব করতেছি, 11 মাস দিলে ওইটা মানে অর্থ এটা কমে যাবে। সফটওয়্যার গুলোতে এরকমই হয়, কিন্তু এটা আবার এরকম হয়। তাহলে প্রথমে যেটা আপনি দেখাইছেন এরকম না, যেটা আমরা যদি 11 মাস দেখাইতাম, তো 11 মাস যদি দেখাই, তো সেই হিসাবে এখানে তো আমরা অ্যানুয়াল দিলাম, ঠিক আছে, তো এখানে অর্থ কমে যাওয়ার কথা না এভারেজ করে, কিন্তু এখানে আমার ম্যানুয়ালি দিতে হচ্ছে। আচ্ছা যাক, এইটুকু তো এখন আমাদের এইটুকু তো আজকে তাহলে মোটামুটি সমাধান হয়ে গেছে ভ্যাকেন্সি। আর কোনো হেডিং বা কোনো কিছু প্রবলেম আছে কিনা? বা ইউটিউব থেকে ফেসবুক থেকে এলে কোথায় দেখাইতে পারি আমরা তাহলে? ইউটিউব, ফেসবুক, এটা হচ্ছে আপনি বলতেছি একদম শেষ ক্লাসটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এটা থ্যাংক নিয়ে ইউ। একটা ডিটেলস ক্লাস ইনশাল্লাহ মানে প্ল্যানিং আছে। মানে ডিটেলস যতটুকু সম্ভব, এই কারণে ক্লাসটা সবাই শেষে দিছি, যেহেতু ওইটা সম্পর্কে অ্যাভেলেবেল ডাটা নাই, তার মানে ওইটা শেষে রাখছি। ওইটাতে কতটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারি ইনশাল্লাহ দেখি। এখানে আমরা আরেকটা হেড ক্রিয়েট করছিলাম না, কোথায় গেল, শুরুতে আসে কোথায় ছিল, ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ। আপনি যে ইউটিউব বলতেছেন, ফেসবুক, এগুলো হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে আর্নিং, এমন এটা হচ্ছে ট্যাক্সেবল। আপনাকে কোথাও স্পেসিফিক করে বলে দেওয়া নাই যে এটা রেমিটেন্স, মানে সে যেটা রেমিটেন্সের শুধু একটাই আছে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা যে টাকাটা পায় এটা রেমিটেন্স। আর এখানে দেন হেডিং আমাকে বলছে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ। এই হেডিং এ যখন আমরা গেছিলাম তখন কিন্তু আমরা দেখছি আমাকে ওখানে একটা টিডিএস এর একটা সোর্স, মানে টিডিএস এর একটা ব্যাপার রাখছে। কোথায় গেল, আমরা একটা একটা করে হেডিং এ যাই, ওটা তো অলরেডি আমরা ডাটা দেখাইছিলাম। এই যে ফরেন ইনকাম, এটার জন্য আমরা দেখাইছিলাম এখানে কি যে সোর্সে আমরা যখন ইনকামটা দেখাইছি তখন আপনি নর্মালি দেখেন ফরম্যাটটা কি বলছে, সোর্স অফ ইনকাম। এখন যদি আমি এখানে ইউটিউব দেই অথবা ফেসবুক দেই, তারপর কান্ট্রি অফ অরিজিনের ব্যাপারটা আসতেছে। তো এখানে যখন আমরা মানে সবচেয়ে বেশি যেটা হয় যে ওইটার সোর্স অফ আর্নিংটা কোথায় থেকে হয়, কারণ ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলের যে আর্নিং গুলো অনেকগুলো বলে দেয় যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম আর্নিং হয়েছে বা অন্যান্য দেশ থেকে ম্যাক্সিমাম আর্নিং হয়েছে। তো সেই হিসাবে ওই অনুসারে বেসিস হিসাবে ধরা যায়, কিন্তু এই জিনিসটা সবচেয়ে আজকে যেটুকু যে এটা ট্যাক্সেবল, এবং ট্যাক্সেবল থেকে যে এই ইনকামের উপর যে ট্যাক্সটা সোর্সে দেওয়া হয়েছে ওই ট্যাক্সটা হচ্ছে ক্রেডিট নেওয়া যাবে। কিন্তু আপনি অনেকে এটা নিয়ে দ্বিমত থাকে, যে কেউ বলে ট্যাক্সেবল ইনকাম না,
কেউ বলে এটা এক্সামটেড, মানে অনেক ধরনের কথাবার্তা আছে। তাই হচ্ছে এটা আরো বেশি ডিপ স্টাডি করে তাই আমি লাস্ট ক্লাসটা রাখছি, মানে কতটুকু ভ্যালু এডিট করতে পারি ইনশাল্লাহ ওইটা। আচ্ছা, তারপর আদার্স মানে অন্য আরো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে ভিডিওটা দেখবেন, তারপর প্রশ্ন থাকলে তো ইনশাল্লাহ ডিসকাশন করবো। মানে আজকে আশরাফুল ভাই মানে ওনাকে উনি একটা প্রশ্ন করছিল, আসলে আমি ভুলে গেছি। মানে বলছিলাম যে আজকে আলোচনা করব এবং আলোচনার মধ্যে থাকবে আইটি 10 বি এর একটা প্রশ্ন ছিল, সেটা উনি